জুলাই সনদকে সংবিধানের ঊর্ধ্বে স্থান দেওয়ার প্রস্তাবে আপত্তি বিএনপি। অঙ্গীকারনামার 3টি দফা সংশোধনেও দেবে পরামর্শ। ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে বিদায় নেবেন উপদেষ্টারা, বললেন আসিফ নজরুল। অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে দৃঢ় প্রতিজ্ঞ সরকার। আন্তর্জাতিক মানের নির্বাচন নিশ্চিতে 4 মিলিয়ন ইউরো সহায়তার আশ্বাস ইইউর। আগামী মাসেই বাংলাদেশে আসবে বিশেষজ্ঞ দল। ডাকসু নির্বাচনের ছাত্রদল ছাড়া সব প্যানেল ঘোষণা, একদিন সময় বাড়ালো ডাকসুতে। আন্দোলনে জগন্নাথ ও বেরোবির শিক্ষার্থীরা। হত্যা মামলার আসামি পুলিশের জামিনে, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সড়ক অবরোধ। ওয়্যারলেস বার্তা ফাঁসকারী অমি রিমান্ডে। এনবিআরের 17 জনের অবৈধ সম্পদের খোঁজে দুদকের নোটিশ। এস আলম গ্রুপের সাইফুল আলম সহ 26 জনের বিরুদ্ধে মামলা। এবং আবারও আলোচনায় বিপিএল-এ ফিক্সিং। ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজি সম্পৃক্ততার অভিযোগ, প্রতিবেদনের অপেক্ষায় বিসিবির সভাপতি। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে থাকছে বিস্তারিত। জুলাই সনদকে সংবিধানের ঊর্ধ্বে রাখার প্রস্তাবে আপত্তি জানিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, এটি ভবিষ্যতে খারাপ নজির সৃষ্টি করবে। জুলাই সনদের অঙ্গীকারনামার 8টি দফার মধ্যে 3টি নিয়ে দলের আপত্তির কথাও জানান তিনি। এ সময় প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন হবে বলে জানান সালাউদ্দিন আহমদ। এই ছিমেলের রিপোর্ট জানাচ্ছেন আলী আক্কাস আকাশ। মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জাতীয় ঐক্যমত্য সৃষ্টি হচ্ছে যে সমস্ত বিষয়ে জানান, জুলাই সনদে অন্তর্বর্তী সরকার 8 দফা অঙ্গীকারনামার সূচনা ও 2, 3, 4 নম্বর দফায় বিএনপির আপত্তি রয়েছে। 2, 3, 4 এবং সূচনায় যেটা ভূমিকা আছে সেই ভূমিকার এই দুটো নিয়ে আমাদের কথা আছে। এ মুহূর্তে সাংবিধানিক কোনো শূন্যতা নেই জানিয়ে এটি সংশোধনের কোনো প্রয়োজন দেখছেন না বিএনপির নেতা। সাংবিধানিক প্রক্রিয়ায় প্রফেসর ডক্টর ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টা শপথ গ্রহণ করেছেন। আর্টিকেল 106 অনুসারে সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে রাষ্ট্রপতি যেটা রেফারেন্স পাঠিয়েছিলেন তার ভিত্তিতে পিওরলি সাংবিধানিক প্রক্রিয়ায় তিনি শপথ গ্রহণ করেছেন। এখানে কোনো শূন্যতার সৃষ্টি হয়নি। এখানে সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে কোনো গ্যাপ নাই, কোনো শূন্যতা নাই। জুলাই সনদে সংবিধান ও আইনের ভিন্নতর কিছু থাকলেও এই সনদের বিধান, প্রস্তাব ও সুপারিশ প্রাধান্য পাবে বলে প্রস্তাবনা রয়েছে। সংবিধানের ঊর্ধ্বে থাকা সনদ খারাপ নজির সৃষ্টি করবে বলে মন্তব্য করেন তিনি। আমরা সংবিধানের মধ্যে থেকে আইনি, বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়ায় কিভাবে এই সমঝোতা দলিলটাকে গ্রহণ করতে পারি, বাস্তবায়ন করতে পারি, সেই চিন্তায় আমাদেরকে করতে হবে। এখন যদি বলা হয় যে এই সমঝোতা দলিলের সবকিছুই সংবিধানের উপরে প্রাধান্য পাবে, তো তাহলে পরে এটা একটা ব্যাড প্রেসিডেন্ট সৃষ্টি হবে ভবিষ্যতের জন্য। মাঠের রাজনীতিতে যে যাই বলুক, প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে বলে আশা জানান সালাউদ্দিন আহমদ। তো একটা পুরো জাতির জন্য আমরা ব্যাড প্রেসিডেন্ট ক্রিয়েট করাটা ঠিক হবে না। আলী আক্কাস আকাশ, দেশ টিভি, ঢাকা। জনগণ ভীত হয় এমন কাজ করা থেকে নেতাকর্মীদের বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের দাবি অনুযায়ী সব ভোট কেন্দ্র প্রস্তুত করতে হবে যাতে সবাই নির্বিঘ্নে ভোট দিতে আসে। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতিহা পাঠ করেন সংগঠনের নেতাকর্মীরা। তাদের সঙ্গে ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে তিনি সাংবাদিকদের বলেন, বিগত সরকারের রাজনৈতিক উদ্দেশ্য পূর্ণোদ্যত হয়ে যেসব ভোট কেন্দ্র তৈরি করেছিল তা বাতিল করতে হবে। ফ্যাসিবাদের আমলের ভোট কেন্দ্রগুলো ছিল, এইটা ছিল রাজনৈতিক উদ্দেশ্য। এটা সম্পূর্ণ যে নির্বাচন হয়েছে, একটা হয়েছে ভোটার শূন্য, একটা হয়েছে মধ্যরাতের নির্বাচন, আরেকটা হয়েছে ডামি নির্বাচন।
এদিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির প্রয়াত মহাসচিব আব্দুল সালামের ২৬তম মৃত্যুবার্ষিকীর আলোচনায় অংশ নেন দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খান। গণতন্ত্র পুনরুদ্ধারে আব্দুল সালামের অবদান স্মরণ করে তারা বলেন, বিএনপি নেতাকর্মীদের সাধারণ মানুষের মন জয় করতে হবে। শুধু সরিষাবাড়ির প্রিয় সালাম তালুকদার ছিলেন না, তিনি সারা বাংলাদেশের বিএনপির জনাব অত্যন্ত প্রিয়, অত্যন্ত সফল বিএনপির সফল মহাসচিব, বিএনপির গণতন্ত্রের একজন অগ্রসৈনিক, যিনি বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্যে ৮০ দশকে অনবদ্য ভূমিকা রেখেছিলেন। যে কোনো পর্যায়ের যে কোনো নেতা বা কর্মীর আচরণে যদি জনগণ অসন্তুষ্ট হয়, জনগণ ভীত হয়, সন্ত্রস্ত হয়, তাহলে ক্ষতিগ্রস্ত তো দল হবে, গোটা দল। আর গোটা দল ক্ষতিগ্রস্ত হওয়া মানে শহীদ জিয়া অসম্মানিত হওয়া, বেগম খালেদা জিয়া অসম্মানিত হওয়া, তারেক রহমান অসম্মানিত। যে কোনো অন্যায় অত্যাচারের বিরুদ্ধে জনগণের পাশে দাঁড়ানোর পরামর্শ দেন নেতারা। নিয়াজ মুর্শেদ, দেশ টিভি, ঢাকা। আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, এরপর অন্তর্বর্তী সরকার বিদায় নেবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের এসব কথা বলেন তিনি। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো ভিন্ন ভিন্ন বক্তব্য, রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ বলে মনে করেন আইন উপদেষ্টা। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। দেশকে স্বৈরাচার মুক্ত করতে সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচন কমিশনকে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করব। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি প্রধান উপদেষ্টার ঘোষণাকে স্বাগত জানালেও আপত্তি জানিয়েছে সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আর জামাত ইসলাম বলছে, পিআর পদ্ধতি নির্বাচন, ফ্যাসিস্টের বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন মেনে নেবে না তারা। এ নিয়ে সচিবালয়ে গণমাধ্যমের মুখোমুখি হন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, নির্বাচন আয়োজনের দায়িত্ব সরকারের, কোনো রাজনৈতিক দলের নয়। ফেব্রুয়ারিতে নির্বাচন করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানান তিনি। নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব হচ্ছে সরকারের, নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব দলের না। নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। সকল কিছুই আমাদের যত স্টেপস আছে সকল কিছু আমরা মাথার মধ্যে এটাই রাখছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন, আমরা ফেব্রুয়ারিতে চলে যাব। নির্বাচন নিয়ে বিভিন্ন দলের মতপার্থক্যকে রাজনৈতিক কৌশল হিসেবে মনে করছেন আইন উপদেষ্টা। ট্র্যাডিশনালি যে সমস্ত রাজনৈতিক কথাবার্তা হতো, এখনও ঠিক ওই রকমভাবেই কথাবার্তা হচ্ছে। কথাবার্তা খুব বেশি গুণগত পরিবর্তন হয় নাই। ফলে নির্বাচনের সময় নিয়ে কে কি বললো না বললো, এটা আপনার রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখবেন। দুদক এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার যেসব সুপারিশ এসেছে তা 2 মাসের মধ্যেই আইনের রূপ দিয়ে কথা বললেন ডক্টর আসিফ নজরুল। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে আন্তর্জাতিক মানের করতে ইসিকে ৪ মিলিয়ন ইউরো সহায়তার প্যাকেজ দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবার সকালে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা দেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। এর আগে প্রায় ১.৫ ঘন্টা বৈঠক করেন তারা। মিলার আরও বলেন, আগামী মাসে বাংলাদেশে একটি বিশেষজ্ঞ দল আসবে, তারা সম্ভাব্যতা যাচাই করে নির্বাচনে ইইউ পর্যবেক্ষক পাঠাবে কিনা। এ সময় গণতন্ত্র উত্তরণে বাংলাদেশকে ইইউর সমর্থন জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচন গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক মানদণ্ডে হবে। All heard that we are heading towards a timeline. Good afternoon. It's an impromptu. Specifically, I came today to announce to the Bangladesh Election Commission that the European Union will provide a support package in excess of 4 million euros to help Bangladesh run elections in line with international standards. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময়সীমা 1 দিন বাড়ানো হয়েছে। এদিকে উৎসবমুখর পরিবেশে দ্বিতীয় দিনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেন প্রার্থীরা। 2 দিনে মনোনয়নপত্র বিক্রি হয়েছে 328টি। দেওয়ান ইমনের রিপোর্ট, জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। দ্বিতীয় দিনের মতো মঙ্গলবার সকাল থেকে জাকসুর অস্থায়ী নির্বাচন কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন শিক্ষার্থীরা। তফসিল অনুযায়ী 18 ও 19 আগস্ট জাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময়সীমা বেঁধে দিয়েছিল প্রশাসন।
তবে বৈধ শিক্ষার্থী হওয়া সত্ত্বেও চূড়ান্ত ভোটার তালিকা থেকে অনেকে বাদ পড়ায় মনোনয়ন সংগ্রহে সময় বাড়ানোর আবেদন করেন শিক্ষার্থীরা। এ নিয়ে সোমবার রাতেই বৈঠক ডেকে একদিন সময় বাড়ায় জাকসু কমিশন। 20 আগস্ট সরকারি ছুটি থাকায় আগামী 21 আগস্ট দুপুর 2টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও বিকেল 4টা পর্যন্ত জমা দেওয়া যাবে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রার্থীরা। আমরা মনে করি যে এটা শিক্ষার্থীদের জন্যই ভালো হয়েছে, কেননা যেহেতু তাদের 2 দিন সময়ের মধ্যে মনোনয়ন নেওয়ার ক্ষেত্রে তাদের বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হচ্ছিল, সেই জায়গা থেকে তারা এখন শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র নিতে পারবে। যাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে তারা এখনো ভোটার লিস্টে নাম এসেছে, তাদের কিছু অছাত্র ভোটার লিস্টে নাম এসেছে। তো এই ধরনের সমস্যা, ছোটখাটো কিছু ত্রুটি ছাড়া সে অর্থে তেমন একটা সমস্যা দেখছি না। তবে ছাত্রদল, ছাত্র শিবির ও বাকসাস বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখলেও সবার মতকে সমান গুরুত্ব দিয়ে সুষ্ঠু নির্বাচনের তাগিদ তাদের। আমরা অন্য জায়গায় দেখেছি নির্বাচন কমিশন সাধারণত ছুটির দিনেও কাজ করে থাকে। যদি ছুটির দিনেও কাজ করে থাকতো সেটি একদিন হতো এবং এটি যথাযথ হতে বলে আমরা মনে করি। লেভেল প্লেইং ফিল্ডের জায়গাটা আসলে মেনটেন করছে কিনা আমরা আমাদের উদ্বিগ্নতার জায়গা থেকে প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি। ভবিষ্যতে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সবার মতের যেন সমান গুরুত্ব দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে সবার কথা বিবেচনা করেই বাড়ানো হয়েছে সময়। সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে ক্যাম্পাসে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। নির্বাচনের দিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী। শিক্ষার্থীদের আবেদন হচ্ছে যে আরেকটু সময় বর্ধিতকরণ। গত রাত্রে নির্বাচন কমিশনের একটি সভা হয়েছে, সেই সভাতে শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সেই সময় জমাদানের এবং গ্রহণের যে সময়টি আছে সেটা নমিনেশন ফর্ম সেটা বর্ধন করা হয়েছে। দীর্ঘ 3 দশক পর আগামী 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে নবম জাকসু নির্বাচন, যেখানে ভোট দিবেন 11,919 শিক্ষার্থী। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। কেন্দ্রীয় ছাত্র সংসদ নীতিমালা অনুমোদন এবং নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপের দাবিতে ভিসি ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা এই কর্মসূচিতে অংশ নেন। তারা বলেন, সুষ্ঠু রাজনৈতিক পরিস্থিতি তৈরিতে জাকসুর বিকল্প নেই, তাই দ্রুত দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা। চলতি বছরের 30 জুলাই শিক্ষার্থীরা জাকসুর রোডম্যাপ এবং সম্পূরক বৃত্তির বিষয়ে সুস্পষ্ট ধারণা দেওয়ার জন্য প্রশাসনকে 2 দিনের আলটিমেটাম দিয়েছিলেন, কিন্তু প্রশাসনের স্পষ্ট বার্তা না পাওয়ায় অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। আজকে আমরা 2টা দাবি নিয়ে এখানে বসেছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে এবং পরিস্থিতি পরিবেশ বিবেচনা করে আমরা আরো কঠোর থেকে কঠোর দিকে আমরা দাবিতে হব। দাবি আদায় না হলে লাগাতার এরপরে প্রোগ্রাম আসতেই থাকবে। মানে এখানে এখন আর হয় দাবি আদায় হবে, নাহলে মানে আমাদের আন্দোলন চলবে, এখানে অন্য কোনো অপশন নাই। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 17 বছরেও হয়নি ছাত্র সংসদ আইন, কিন্তু এই খাতে 22,000 শিক্ষার্থীর কাছ থেকে ফি নেওয়া হয়েছে, যদিও প্রকাশ করায় হয়নি কোনো হিসাব। এমন পরিস্থিতিতে ছাত্র সংসদ আইন বাস্তবায়ন ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আমরণ অনশনে বসেছেন শিক্ষার্থীরা। দফায় দফায় সমঝোতার প্রস্তাবেও ব্যর্থ হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রফিকুল ইসলামের প্রতিবেদন। 2008 সালে রংপুর বিশ্ববিদ্যালয় দিয়ে যাত্রা শুরু করা এই বিদ্যাপীঠ রোকেয়া বিশ্ববিদ্যালয় নামে 2011 সালে যাত্রা শুরু করলেও রাখা হয়নি কেন্দ্রীয় ছাত্র সংসদ আইন। শুরুর পর থেকে এই 17 বছর নবীন শিক্ষার্থীদের কাছ থেকে 200 টাকা হারে সংগ্রহ করা হয় 44,93,400 টাকা। অভিযোগ উঠেছে লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধের অজুহাতে গেল 5 উপাচার্যর আমলে পরিকল্পিতভাবে নেতৃত্ব বিকাশের পথ রুদ্ধ করা হয়েছে। এতে শিক্ষার্থীরা নেতৃত্ব শূন্যের পাশাপাশি গণতান্ত্রিক চর্চা, রাজনৈতিক নেতৃত্বের অভিজ্ঞতা থেকেও বঞ্চিত হচ্ছে। তবে দুয়ার খোলা হয়েছে অনিয়ম দুর্নীতির। ফিটা প্রদান করা সত্ত্বেও কিন্তু এই যে ছাত্র সংসদ প্রতিষ্ঠার যে বিষয় সেটা কিন্তু তৈরি হয়নি। ছাত্র সংসদ প্রতিষ্ঠা পেলে শিক্ষার্থীদের যে নেতৃত্ব বিকাশের যে সুযোগ, সেই সুযোগটি তৈরি হবে। নেতৃত্ব যে তৈরি হবে সেই পথটাকেই পঙ্গু করে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা বলছেন, ছাত্র সংসদের নামে আগের প্রশাসনের সংগ্রহ করা অর্থের খোঁজ জানে না বর্তমান প্রশাসন। এই অর্থটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে যে আলাদা অ্যাকাউন্টে রাখা হবে, বিগত প্রশাসন এই আলাদা অ্যাকাউন্টে টাকাটা রাখেনি। ফলে এই যে 40 লক্ষ টাকার মতো যে একটা অ্যামাউন্ট,
এই টাকাটা কোথায় আছে এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই মুহূর্তে জানে না। এই প্রেক্ষাপটে ছাত্র সংসদ আইন বাস্তবায়ন ও নির্বাচন আয়োজনের দাবিতে গত রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উত্তর গেটে আমরণ অনশনে বসেছেন একদল শিক্ষার্থী। সিদ্ধান্তে অনড় থাকা শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেও সমঝোতায় আসতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। সংসদের কোনো এখন পর্যন্ত আমরা দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাইনি। এরই শেষ কর্মসূচি হিসেবে আমরা আমরণ অনশনে বসেছি। আমাদের দাবি দুইটা, বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ ইনক্লুড করে গেজেট প্রকাশ করে রোডম্যাপ ঘোষণা করতে হবে এবং 25 সেপ্টেম্বরের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। শিক্ষার্থীদের এই করুণ অবস্থা আসলে দেখবার মতো নয়। এই দাবিকে যদি উপেক্ষিত করা হয় তবে নতুন বিপ্লবের সূচনা আবারও এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে হবে। নির্ভুল ছাত্র সংসদ আইন তৈরি করতে কমিশনে পাঠানো হয়েছে উল্লেখ করে বাস্তবায়নে কিছুদিন সময় চেয়েছেন উপাচার্য। ছাত্র সংসদের জন্য কমিটি করে দিয়েছি, সেই কমিটির মাধ্যমে আমাদের বাংলাদেশে এই যে 4টে বিশ্ববিদ্যালয়ের যে সংবিধি আছে তাদের সাথে কালেক্ট করে সেটা আমরা একটা খসড়া সংবিধি বানাইছি। বানানোর পরে সিন্ডিকেট কর্তৃক পাশ করে আমরা যথাযথভাবে গত 14 মে 2025 তারিখে আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রেরণ করি। গেল বছরের 16 জুলাই আবু সাইদ হত্যাকাণ্ডের পর প্রায় 8000 শিক্ষার্থীর ক্যাম্পাসে বন্ধ করা হয়েছে ছাত্র রাজনীতি। নেতৃত্ব প্রতিষ্ঠা এবং জবাবদিহিতা নিশ্চিতে ছাত্র সংসদে একমাত্র ভরসা বলছেন শিক্ষার্থীরা। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কোনো আশঙ্কা নেই। অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর জসিম উদ্দিন। মঙ্গলবার মনোনয়নপত্র সংগ্রহের সমাপনী দিনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, শিক্ষার্থীদের সুযোগ করে দিতেই মনোনয়ন সংগ্রহের সময় একদিন বাড়ানো হয়েছে। উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 658 শিক্ষার্থী। জমা দেওয়ার সংখ্যাও ছিল উল্লেখযোগ্য। ছাত্রদল ছাড়া প্রায় সব সংগঠন ও জোট প্যানেল ঘোষণা করেছে। আরো জানাচ্ছেন আলিমুজ্জামান সাফওয়ান। দিন যত গড়াচ্ছে ততই উত্তাপ ছড়াচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। মনোনয়নপত্র সংগ্রহ ও জমার তারিখ একদিন করে বাড়ানোর ঘোষণা আসে সোমবার। মঙ্গলবার সকাল থেকেই তাই ডাকসু নির্বাচনী কার্যালয়ে শিক্ষার্থীদের ভিড়। মঙ্গলবার মধুর ক্যান্টিনে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর জোটের প্যানেলের নাম ঘোষণা করে প্রতিরোধ পর্ষদ। মনোনয়নপত্র জমা দিয়ে ঢাবি শিবির সভাপতি SM ফরহাদ ঘোষণা দেন তাদের প্যানেলের নাম ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। একদিন সময় বাড়ানোকে পক্ষপাতপুষ্ট আচরণ হিসেবে দেখছেন শিবির নেতা সাদিক কায়েম। আজকে যে একদিন বৃদ্ধি করা হয়েছে, এখানে আমরা যারা স্টেক হোল্ডার আছে আমাদের সাথে আলাপ করা হয়নি এবং এর বাইরেও আমরা অনেকগুলো বিষয় আমাদের কাছে আসছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভিন্ন হলের যারা প্রভোস্টরা আছেন এবং বিশ্ববিদ্যালয়ের মূল প্রশাসনে যে যারা দায়িত্বশীল পর্যায়ে আছেন তারা একটা দলকে রিপ্রেজেন্ট করে। তো আমরা সেই দলের নাম বলতে চাই না। আমরা আশা করব আমাদের শিক্ষকরা আমরা শিক্ষক হিসাবে দেখতে চাই, কিন্তু শিক্ষক যদি তার দলীয় আদর্শকে এখানে প্যাট্রোনাইজ করতে চান তাহলে তারা ছাত্রদের বিপক্ষে অবস্থান নেবে। প্যানেল চূড়ান্ত না হলেও সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশেই ছাত্রদল নেতাকর্মীরা মনোনয়নপত্র নিচ্ছেন বলে জানান দলটির নেতারা। এদিকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেহেতু ডাকসু ছাত্রদলের প্যানেল চূড়ান্ত করেনি, তাই বিশ্ববিদ্যালয় প্রশাসন সময় বাড়িয়েছে, এমন অভিযোগ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লার। বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ সকলের উদ্দেশ্যে একটাই মেসেজ যে আপনাদেরকে নিরপেক্ষ থেকে সকলের সমান অধিকার বজায় রেখে বৈষম্যহীনভাবে এই ডাকসু নির্বাচনের আয়োজনটা করতে হবে। অন্যথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকারকামী শিক্ষার্থীরা আমরা কিন্তু এটা কোনোভাবে মেনে নেব না। তবে ছাত্রদল কিংবা অন্য কাউকে সুবিধা দিতে নয়, সবার কথা ভেবেই মনোনয়নপত্র তোলা ও জমাদানের সময় বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। আমাদের এখানে কোনো দলীয় কোনো পরিচয় নাই ডাকসুতে। আমি বারবার বলছি, গঠনতন্ত্র অনুযায়ী এখানে কোনো দল এবং মার্কার পরিচয় হয় না। এখানে যারা আসে শুধু গঠনতন্ত্র অনুযায়ী বৈধ ছাত্ররা আসে, তারা মনোনয়ন ফর্ম কিনে এবং জমা দেয়। সেখানে আপনি এখানে কোনো দলটা আমরা বলতে পারবো না। মঙ্গলবার শেষ দিন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোট 658 জন শিক্ষার্থী। বর্ধিত সময় অনুযায়ী জমা দেওয়া যাবে বুধবার 4টা পর্যন্ত। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সন্ধ্যা। আগামী 24 ঘন্টার মধ্যে গণ অভ্যুত্থানে শহীদ ইমাম হাসান তাইম হত্যায় জড়িত সাবেক এসআই সাজ্জাদকে জামিনের সঙ্গে সংশ্লিষ্ট বিচারকদের অপসারণ সহ নানা দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ করেছে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। দাবি আদায় না হলে আগামী রোববার সচিবালয় বা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও কর্মসূচি হুঁশিয়ারি দেন তারা। তন্ডা তারুণের রিপোর্ট।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেন জুলাই শহীদ ও আহত পরিবারের সদস্যরা। রোদ বৃষ্টি উপেক্ষা করে সচিবালয়ের সামনের রাস্তা অবরোধ করেন তারা। বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের ভেতরে আসার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখে পড়ে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। এ সময় তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করা হয়। সেলিম ভাই, তাকে ওই পুলিশটার নাম অনেক, সে কিভাবে ধাক্কা মারে আর কিভাবে ধাক্কা মারে আর কিভাবে লাঠি নিয়ে মারতে যায়, পুলিশের কাছে আমি জবাব চাই। সচিবালয় তো আসলে 144 জারি করা থাকে, তারপরও তারা এখানে আমরা বাধা দেওয়ার চেষ্টা করেছে, পুলিশ তারপরে শোনে নাই। চেষ্টা করতেছে আলাপ আলোচনার মাধ্যমে এটা একটা সুষ্ঠু সমাধান করা। শহীদ ও আহত পরিবারের সদস্যদের অভিযোগ, আন্দোলনকারীদের হত্যা মামলার আসামিরা আইনের ফাঁকফোকর ব্যবহার করে জামিন পেয়েছেন। বিচার তো করলোই না, অথচ মোটা অঙ্কের টাকা খেয়ে খুনিদের জামিন দিয়ে দিতেছে। এর বিচার আমরা কাদের কাছে চাবো বলেন? দুই একটা ধরা হচ্ছে, তাদের বিচার না করে তাদেরকে জামিনে ছেড়ে দেওয়া হচ্ছে, আমাদেরকে জানানো পর্যন্ত হচ্ছে না। সন্তানকে কাজে নিয়েছে সেই বুঝে আপনারাও কারো সন্তান আমার একমাত্র ঘরের বাতি নিভে গেছে, তাই আমি বিচার চাই। জুলাই শহীদ ইমাম হাসান তাইমের ভাই রবিউল আউয়াল আন্দোলনকারীদের হত্যা মামলার আসামিদের জামিনের সঙ্গে সংশ্লিষ্ট বিচারকদের অপসারণের দাবি জানান। যেই দুইজন বিচারপতি জামিন দিয়েছে, আগামী বৃহস্পতিবারের মধ্যে তাদেরকে বহিষ্কার করতে হবে। বিক্ষোভকারীরা আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগেরও দাবি জানান। পাশাপাশি জুলাই আন্দোলনকারীদের হত্যাকারীদের বিচারে সরকারকে রোডম্যাপ দেওয়ার আলটিমেটাম দেন। সারা বাংলাদেশ থেকে শহীদ পরিবার আসবে, আহত পরিবার আসবে, ছাত্র জনতা আসবে, আমরা সচিবালয় এবং প্রয়োজনে যমুনা ঘেরাও করব ইনশাআল্লাহ। এদিকে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে আইন উপদেষ্টা দাবি করেন জামিনের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে আপিল করা হয়েছে, জামিন বাতিল হলে পুলিশ আসামিদের গ্রেপ্তার করবে। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের ওয়্যারলেস বার্তা ফাঁসের অভিযোগে গ্রেফতার পুলিশের কনস্টেবল অমি দাসের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট SM আলাউদ্দিন মাহবুবের আদালত এই আদেশ দেন। এর আগে রোববার দিবাগত রাতে খুলশী থানা এলাকা থেকে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলায় অমি দাসকে গ্রেফতার করে পুলিশ। তিনি নগরের খুলশী থানায় প্রেষণের কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়ায়। আদালতের APP রিয়াত উদ্দিন জানান, অমি দাসের 7 দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। NBR এর সদস্য AK বদিউল আলম, লুৎফুর আজিম সহ 17 কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের খোঁজ পেয়েছে দুদক, যার প্রেক্ষিতে তাদের সম্পদের হিসাব চেয়ে নোটিশ দিয়েছে সংস্থাটি। এদিকে ঋণের নামে 207 কোটি টাকা আত্মসাতের মামলায় দুদকের জালে জড়িয়েছেন এস আলম গ্রুপের সাইফুল আলম, রণহক শিকদার সহ 26 জন। ফজলে আদিত্যের রিপোর্ট। সংস্কার সহ নানা দাবিতে গেল জুনে এনবিআর কর্মকর্তাদের আন্দোলন যখন তুঙ্গে, ঠিক তখনই আন্দোলনের সাথে সম্পৃক্ত এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতা হাসান তারিক রিকাবদার সহ বিভিন্ন পর্যায়ের একাধিক কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। তাদের বিরুদ্ধে অভিযোগ কর ফাঁকির সুযোগ করে দিয়ে অবৈধ সম্পদ অর্জনের। সংস্থাটির 1.5 মাসের অনুসন্ধানে তাদের বিরুদ্ধে প্রমাণ মেলে অবৈধ সম্পদ অর্জনের, যার প্রেক্ষিতে এনবিআর এর 2 সদস্য AKM বদিউল আলম, লুৎফর আজিম সহ 17 কর্মকর্তার সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করে দুদক। প্রাথমিক তথ্য অনুসন্ধানে গত আয়ে বহির্ভূত সম্পদ অর্জন করেছেন মর্মে প্রতীয়মান হয় জাতীয় রাজস্ব বোর্ডের 17 জন কর্মকর্তার প্রতি দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26(1) ধারা অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে ঋণের নামে ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক থেকে 207 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, শিকদার গ্রুপের রণহক শিকদার, রিকি হক শিকদার সহ 26 জনের বিরুদ্ধে মঙ্গলবার মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বেসরকারি ওয়ার্ক অর্ডারের বিপরীতে লোন অনুমোদন এবং বিনিয়োগ বিতরণ পদ্ধতি না মেনে ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক লিমিটেডের 110 কোটি 27 লক্ষ টাকা, যা পরবর্তীতে বকেয়া সুদসহ প্রায় 207 কোটি টাকারও বেশি অর্থ উত্তোলন এবং
স্থানান্তর, রূপান্তর, হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই দিন ভুয়া অ্যাকাউন্টে 260 কোটি টাকা আত্মসাতের অভিযোগে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সহ 7 জনের বিরুদ্ধেও মামলা হয়। আরও একটি মামলা রুজু। ফজলে আদিত্য, তেজ টিভি, ঢাকা। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার উৎপাতছড়া আদর্শ গ্রাম এলাকা থেকে 3 লাখ ঘনফুট পাথর জব্দ করেছে বিজিবি। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে এসব পাথর জব্দ করা হয়। বিজিবি জানিয়েছে, দীর্ঘদিন ধরে বন্ধ কোয়ারির আশপাশের এলাকা থেকে পাথরগুলো উত্তোলন করে গ্রামের বসতবাড়িতে মজুত করে স্থানীয় পাথর ব্যবসায়ীরা। তবে বিজিবির কড়া টহলে পাচার করতে পারেনি। এদিকে সিলেটের জাফলংয়ে পাথর লুটের ঘটনায় সোমবার রাতে গোয়াইনঘাট থানায় 100 থেকে 150 জনকে আসামি করে মামলা হয়েছে। অন্যদিকে কোম্পানিগঞ্জ থানার মামলায় আরও 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাবনার আতাইকুলা এলাকায় অস্ত্র তৈরির আস্তানা থেকে রিভলভার সহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় 2 জনকে আটক করে পুলিশ। মঙ্গলবার ভোরে লক্ষ্মীপুর ইউনিয়নের চিতরাবিল এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানকার ডিপ টিউবওয়েলের ঘরে ময়েজ বাহিনীর আস্তানা থেকে একটি রিভলভার, 3টি গুলিসহ 1 শুটার গান তৈরির ব্যাট, ব্যারেল, ছাঁচ, গান পাউডারের মতো উপকরণ সহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AKM হাবিবুল ইসলাম জানান, ময়েজ বাহিনী দীর্ঘদিন ধরে চতরা বিলকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছে।